বিষ্ণুপুর বাঁকুড়া জেলার একটি শহর ও পৌরসভা এলাকা। এই শহরটি মন্দির নগরী নামেও পরিচিত। কলকাতা থেকে বাই রোড 4 ঘন্টা সময় লাগে বিষ্ণুপুর পৌঁছাতে, অথবা হাওড়া থেকেও ট্রেনে করে যেতে পারেন। অনেক ট্রেন আছে, সময় লাগবে 3 ঘন্টা। আমরা গেছিলাম দুর্গাপুর থেকে বিষ্ণুপুর বাই রোড, সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টা মতন। বিষ্ণুপুরে আছে বিভিন্ন ঐতিহাসিক স্থান, যেমন মল্ল শাসকের নির্মিত টেরাকোটা মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, আর এখানকার বালিচুরি শাড়ি কিন্তু জগৎ বিখ্যাত। বিষ্ণুপুর থেকে ওই একই দিনে আমরা জয়রামবাটি ও কামারপুকুরও কিন্তু ঘুরে নিয়েছিলাম। দুর্গাপুর থেকে গাড়ি নিয়ে আমরা সকাল 8টার সময় বেরিয়েছিলাম। মাঝখানে রাস্তায় একটুখানি দাঁড়িয়েছিলাম টিফিন করার জন্য। টিফিন করে আমরা আবার বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। পৌঁছাতে আমাদের প্রায় 11:15 মতন হয়ে গেছিল। আমাদের বিষ্ণুপুর ভ্রমণের প্রথম স্পট হলো মদনমোহন মন্দির। আমরা পৌঁছে গেছি মদনমোহন মন্দিরে। দুর্জন সিং দেব 1694 খ্রিস্টাব্দে এই মদনমোহন মন্দিরটি নির্মাণ করেছিলেন। এখানে কৃষ্ণেরই পুজো হয় মদনমোহন রূপে। এই মন্দিরে ওঠার জন্য একটা সিঁড়ির ব্যবস্থা আছে। মন্দিরের গায়ে অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ দেখলাম। মন্দিরের চারপাশটাও ঘুরে দেখলাম। এই মদনমোহন মন্দিরে এসে আমরা রাধাকৃষ্ণেরও দর্শন পেয়ে গেলাম। এই মদনমোহন মন্দিরের বাইরে বেশ কয়েকটি ছোট ছোট স্টল দেখতে পেলাম, যেখানে পোড়ামাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে। এরপরে আমরা যাব রাসমঞ্চ। এই মদনমোহন মন্দিরের সামনে গাড়ি পার্কিং করে আমরা টোটো করে যাব রাসমঞ্চতে। এই যে এখানে টোটো স্ট্যান্ড আছে, মদনমোহন টোটো স্ট্যান্ড। এইখানে এই বোর্ডে যে জায়গাগুলো লেখা আছে, এই সব মন্দিরগুলো আমরা সব ঘুরে দেখব। তো ওখানে গাড়ি পার্কিং করে আমরা টোটো করে বেরিয়ে গেলাম পরের মন্দিরগুলো দেখার জন্য। গাড়ি করে বিষ্ণুপুরের মন্দিরগুলো ঘোরা সম্ভব নয়, কারণ শহরের গলির মধ্যে টোটো ছাড়া অন্য গাড়ি যাওয়া অসম্ভব। টোটো ভাড়া হচ্ছে 1 ঘন্টার জন্য 200 টাকা। তো আমরা পৌঁছে গেছি রাসমঞ্চতে। প্রথমেই কেটে নিতে হবে টিকিট, মাথাপিছু 25 টাকা, অনলাইনে কাটলে 20 টাকা, আর ফরেনারদের জন্য 300 টাকা, অনলাইনে কাটলে সেটা 250 টাকা। মল্ল রাজা বীর হাম্বির 1600 খ্রিস্টাব্দে এই রাসমঞ্চটি নির্মাণ করেছিলেন। এই রাসমঞ্চটি মূলত ল্যাটারাইট স্টোন দিয়ে তৈরি। গায়ে আছে অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ। এই রাসমঞ্চের মূল চূড়া যেটি, সেটি পিরামিড শেপের, বাকি চূড়াগুলো ছিল চালা শেপের। এই রাসমঞ্চের ভিতরে 3টে করিডোর আছে। 2টো করিডোরের মাঝে যে পিলারটি, সেটা কিন্তু বেশ চওড়া। কথিত আছে যে রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরে যত রাধাকৃষ্ণের মূর্তি আছে এখানে এনে পুজো করা হতো, কিন্তু এখন আর তা হয় না। এই রাসমঞ্চে ঢোকার সময় যে টিকিটটা কাটা হয়েছে, ওই টিকিটটা কিন্তু আপনারা যত্ন সহকারে রেখে দেবেন, কারণ ওই টিকিটটির ভ্যালিড থাকবে আরও 2টো মন্দিরের জন্য। এবারে আমরা এসেছি দলমাদল কামান দেখতে। রাজা গোপাল সিং 1742 সালে 1,25,000 টাকা খরচা করে এই কামানটি নির্মাণ করিয়েছিলেন। এর পাশেই আছে ছিন্নমস্তা মায়ের মন্দির। ছিন্নমস্তা মায়ের মন্দিরের বাইরে ডালা পাওয়া যায়, যদি পুজো দিতে চান এখান থেকেই কিনে পুজো দিতে পারেন। এরপরে আমরা গেলাম জোড়া মন্দির দেখতে। বিষ্ণুপুরে এইরকম ছোট ছোট অনেক মন্দির আছে, আর প্রতিটা মন্দিরের সাথেই খুব সুন্দর করে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন বাগান আছে। মন্দির থেকে বেরিয়েই আমরা দেখতে পেলাম পোড়া মাটির হাট।
হাট তখনও পর্যন্ত বসেনি, সবে হাট বসছে। তাই আমরা হাটে না ঘুরেই চলে গেলাম পরের মন্দিরে। এবারে আমরা চলে এলাম নন্দলাল মন্দিরে। এরপরে আমরা এলাম কালাচাঁদ মন্দিরে। প্রতিটা মন্দিরেই আছে অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ এবং প্রতিটা মন্দিরেই চারিপাশটা অপূর্ব সুন্দর বাগান দিয়ে সাজানো। এইখানে আমরা একটা গাছ দেখতে পেলাম, এই গাছের গোড়াটা দেখুন কি সুন্দর। তো খুব ভালো লাগলো, গাছের গোড়াটা চারিদিকটা খুবই সুন্দর। এবারে আমরা এলাম লাল বাঁধ দেখতে। লাল বাঁধে ঢোকার মুখে দুদিকে দুটো মন্দিরও কিন্তু দেখতে পেলাম। এই বাঁধে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আপনারা বোটিংও করতে পারেন। আর এই বাঁধের কাছাকাছি আছে কিন্তু বিষ্ণুপুর মিউজিয়াম, তবে সেটা ঘুরতে গেলে হাতে কিন্তু সময় থাকতে হবে। আর এখানেও কিন্তু পসরা সাজিয়ে বসেছে বেশ কিছু দোকানদার, বিক্রি হচ্ছে হাতে তৈরি জিনিস, পোড়া মাটির জিনিস এবং আরও অনেক জিনিস। এছাড়াও বিক্রি হচ্ছে বাঁকুড়ার তৈরি গামছা। এরপরে যাব শ্যামরাই মন্দির। শ্যামরাই মন্দির যাওয়ার পথে পড়ল একটি ছোট স্পট, যেটা হলো গুমঘর। জায়গাটা সম্পূর্ণ আগাছায় ভরা। এখন আমরা পৌঁছে গেছি শ্যামরাই মন্দিরে। শ্যামরাই মন্দিরটি হলো পঞ্চরত্ন মন্দির, মানে এই মন্দিরে 5টি চূড়া আছে। এখানে শ্রীকৃষ্ণের পুজো হতো। এই মন্দিরের একদম কাছ অবধি যাওয়া যায় না, একটি লোহার শিকল দিয়ে ঘেরা আছে। দূর থেকেই মন্দিরটি দেখতে হয়। এই মন্দিরটি বানিয়েছিলেন মল্ল রাজা রঘুনাথ সিং। এই মন্দিরের চারিপাশেও খুব সুন্দর বাগান দিয়ে সাজানো আছে। শ্যামরাই মন্দিরের কাছেও বেশ কয়েকটি ছোট ছোট স্টল দেখতে পেলাম, যেখানে পোড়া মাটির জিনিসপত্র পাওয়া যায়। পোড়া মাটির কানের 10 টাকায় দুটো। কোথায়? ওই যে ওখানে জোড়া আছে। তো এই যে ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছেন, এখানেও একটা মন্দির ছিল, শিব মহাপ্রভুজির মন্দির, কিন্তু এখন মানে পুরো আগাছায় ভর্তি হয়ে গেছে, মন্দির আর কিছুই দেখা যায় না। এই যে বোর্ড লেখা আছে মহাপ্রভুজির মন্দির। হ্যাঁ, মন্দিরটা খুব বড় মন্দির ছিল। হ্যাঁ, এরকম ছোট ছোট মন্দির এখানে প্রচুর। হ্যাঁ, গাদা। বিষ্ণুপুরে এরকম ছোট ছোট গাদা মন্দির আছে। তো আমরা এখন যেখানে যাব এর পরের স্পট হচ্ছে জোড়া বাংলা মন্দির। এই মন্দিরের সামনেও বেশ কিছু স্টল আছে। শ্যামরাই মন্দির আর এই মন্দির, এই দুটো মন্দিরেই টিকিট কাটতে হয়, কিন্তু রাসমঞ্চে যে টিকিটটা কেটেছিলেন সেই টিকিটটাই কিন্তু এই দুটো মন্দিরে দেখাতে হবে। সেই টিকিটটা দেখালেই এই দুটো মন্দিরে কিন্তু আপনারা ঢুকতে পাবেন। পরের স্পট হলো রাধাশ্যাম মন্দির। এই মন্দিরটি ঢোকার মুখে দু সাইডে দুটো ছোট ছোট ঘর দেখতে পেলাম, আর প্রতিটা মন্দিরের সাথে খুব সুন্দর করে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন বাগান আছে। এই রাধাশ্যাম মন্দিরের ঠিক সামনেই আছে মৃন্ময়ী মাতার মন্দির।
মন্দিরগুলো এতটাই উঁচু যে ওখানে কিন্তু ওঠা যায় না, তাই দূর থেকেই দেখতে হয়। আমরা যে রাসমঞ্চ দেখেছিলাম, ওই রাসমঞ্চে ঢোকার মুখেই সরকারের অনুমোদিত কিন্তু গাইড পাওয়া যায়। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে ওখান থেকে কিন্তু গাইড নিতে পারেন। আমরা কিন্তু কোনো গাইড নিইনি, আমরা নিজেরাই সব মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর গাইড নিলে খরচ পড়বে 400 থেকে 500 টাকা। এটি হলো মৃন্ময়ী মায়ের মন্দির। দুর্গাপুজোর সময় অষ্টমীর দিন যে কামান দাগা হয়, সেই কামানটি এই মন্দিরে রাখা আছে। মল্লরাজা জগৎমল্ল এই মন্দিরটি স্থাপন করেছিলেন। আর কথিত আছে এই মন্দিরে রামকৃষ্ণদেব আর সারদা মাও এসেছিলেন। এই মায়ের মন্দিরের ঠিক পেছনেই আছে বিষ্ণুপুর রাজবাড়ি। যদিও রাজবাড়ির কিছুই অবশিষ্ট নেই, ওটাই ধ্বংস হয়ে গেছে। একটি প্রবেশ পথ আছে যেটা প্রায় ভেঙে এসেছে, আর ভেতরে কয়েকটা ঘর দেখা যাচ্ছে, কিন্তু পুরোটাই ভেঙে গেছে। এই রাজবাড়ি থেকে কিছুটা দূরে আছে মহারাজা বীর হাম্বির উদ্যান, আর এই উদ্যানের মধ্যে দিয়েই রাস্তা চলে গেছে লালজি মন্দিরের উদ্দেশ্যে। এই লালজি মন্দিরে রাধাকৃষ্ণের পুজো হয়। এই মন্দিরের একটি চূড়া, তাই এই মন্দিরকে একরত্ন মন্দিরও বলা হয়। এই মন্দিরের ভেতরেও খুব সুন্দর একটি বাগান আছে। মন্দিরের পেছনে এরকম একটা ধ্বংসাবশেষ দেখতে পেলাম, যেখানে লেখা আছে ভোগ কক্ষ। মনে হয় এখানে ভোগ রান্না হতো। আর এই মন্দিরের পেছনে একটা ওয়াশরুমও আছে, আর হাত ধোয়ার জলের ব্যবস্থাও আছে। এছাড়া পানীয় জলেরও ব্যবস্থা আছে। এরপরে আমরা দেখব বড় পাথর দরজা আর ছোট পাথর দরজা। জানতে পারলাম এইখানে নাকি আগে সৈন্যরা থাকতো। আর এই যে খোলা জায়গাটা দেখতে পাচ্ছেন, মৃন্ময়ী মাতার মন্দিরে যে কামানটি রাখা আছে, সেই কামানটি দুর্গাপুজোর সময় এইখানে এই জায়গায় নিয়ে এসে দাগা হতো। তো আমাদের বিষ্ণুপুরের সমস্ত মন্দির ঘোরা হয়ে গেল। আমরা টোটো করে চলে এলাম মদনমোহন মন্দিরে, মানে যেখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে। এইখান থেকে আমরা গাড়ি নিয়ে এবার যাচ্ছি জয়পুর ফরেস্টের মধ্যে। জয়পুরের জঙ্গলটি ঘন শালের জঙ্গল। এখানে প্রায়ই হাতিদের আনাগোনা লেগেই থাকে। ভাগ্য সুপ্রসন্ন থাকলে হাতির দেখা পেলেও পেতে পারো। তো আমরা এখন যাচ্ছি বনলতা রিসর্টে। বনলতা রিসর্টে আমরা পৌঁছে গেছি। এখানে আমরা দুপুরের লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আমরা যাব জয়রামবাটি আর কামারপুকুর। বনলতা রিসর্টটা খুব সুন্দর সাজানো গোছানো। এখানে অনেক ছোট বড় কটেজ আছে রাত্রিবাস করার জন্য। তো আমাদের লাঞ্চ চলে এসেছে। আমরা লাঞ্চে নিয়েছি নান, কুলচা, আলু ভাজা, ফুলকপির তরকারি, চিকেন, আর ওদিকে দুটো ফিশ থালি নেওয়া হয়েছিল। আর দিয়েছিল এই যে রসগোল্লা। রসগোল্লার সাইজটা একবার দেখুন। আর নিয়েছিলাম ব্লু লেমন। তো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। লাঞ্চ ছেড়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি জয়রামবাটি আর কামারপুকুরের উদ্দেশ্যে। জয়রামবাটি যাওয়ার সময় রাস্তার দুধারে দেখলাম প্রচুর আলু চাষ হয়েছে। মানে দূর দূরান্তে যত দূর তাকাচ্ছি দেখছি রাস্তার দুধারে পুরো সবুজ হয়ে আছে মাঠ, আর প্রচুর আলুর চাষ হয়েছে।
আমরা এখন চলে এসেছি মা শারদার জন্মভূমি জয়রামবাটিতে। এইখানে বোর্ডে জয়রামবাটিতে ঢোকার দর্শনের সময় দেওয়া আছে। শীতকাল এবং গ্রীষ্মকালে টাইমের একটু হেরফের হয়। 1853 সালে 22শে ডিসেম্বর মা শারদার জন্ম হয়েছিল। জন্মের পর থেকে বিয়ে পর্যন্ত এখানেই মা থাকতেন। জয়রামবাটিতে প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন ধুমধাম করে মন্দির প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। জয়রামবাটির চারিদিক খুব সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো। গেটের সামনে অনেক দোকান আছে যেখান থেকে আপনারা কেনাকাটি করতে পারেন। প্রচুর দোকান বসেছে রাস্তার দুধারে। আর এইখানে একটা শোরুম মতন আছে যেখানে ঠাকুরের সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। এবার আমরা যাচ্ছি কামারপুকুরে। 1951 সালে এই রামকৃষ্ণ মঠ তৈরি হয়েছিল। ডান দিকে আছে অফিস ঘর। এখানে মঠে থাকার ও প্রসাদের কুপনের জন্য আপনারা এই অফিস ঘরে যোগাযোগ করতে পারেন। ঠাকুরের জন্ম হয়েছিল ঢেকিশালে। সেখানে এখন একটা সুন্দর মন্দির তৈরি করা হয়েছে। তো জয়রামবাটি ও কামারপুকুর আমাদের ঘোরা হয়ে গেল। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, 5টা বাজে। এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি জয়পুর জঙ্গলের মধ্য দিয়ে। এখান থেকে আমাদের বাড়ি পৌঁছাতে মানে দুর্গাপুর পৌঁছাতে আমাদের সময় লাগবে প্রায় 4 ঘন্টার মতন। বাঁকুড়াতে তো সন্ধে হলেই হাতির উৎপাত খুব বেড়ে যায়। তো আমরাও যখন যাচ্ছিলাম সোনামুখী রাস্তা দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, আমরা হাতির গল্প করতে করতেই যাচ্ছিলাম। তো হঠাৎ দেখি সামনে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। তো আমরা প্রথমে বুঝতে পারিনি কি হয়েছে। তারপর দেখলাম উল্টো দিক থেকে সবাই দৌড়ে দৌড়ে আসছে যে হাতি বেরিয়েছে। সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতাও কিন্তু আমাদের সাথে ঘটে গেল যাওয়ার পথে। তো দেখলাম একদল হাতি রাস্তা পার হচ্ছে, কিন্তু ভয়ে আর তখন ভিডিও করতে পারিনি। গা হাত পা ঠান্ডা হয়ে গেছিলো। বাঁকুড়া বিষ্ণুপুর ঘুরতে এসে আমাদের হাতির দর্শনও কিন্তু হয়ে গেল। আমাদের এই বাঁকুড়া বিষ্ণুপুর ভ্রমণ আর জয়রামবাটি আর কামারপুকুর ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।